2024 সালে তালিকায় যুক্ত হওয়া ভোটারদের চূড়ান্ত তালিকা আজ প্রকাশ করবে নির্বাচন কমিশন। জাতীয় ভোটার দিবস উপলক্ষে এই তালিকা প্রকাশ করা হবে। জানা গেছে, সকাল 9:15টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি ছাড়াও অন্য 4 নির্বাচন কমিশনার থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর শোভাযাত্রা বের হবে। এরপর নির্বাচন ভবনে হবে আলোচনা সভা। এর আগে 2 জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় 18,33,352 জন অন্তর্ভুক্ত হন। সেই অনুযায়ী দেশের ভোটার সংখ্যা 12,36,83,512 জন। মার্চের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণপরিষদের কথা যারা বলছেন তারা গণতন্ত্রের পথকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্র করছেন বলেও মন্তব্য করেন তিনি। শনিবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। খালেদা জিয়াকে নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা হয় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে। ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন এনআরএফ আয়োজিত আলোচনায় খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও সংগ্রামের নানা দিক উঠে আসে। এ সময় নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা নিয়ে নিজের মতামত তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। আজকে অনেকে রাজনৈতিক দল করছেন, সমস্ত কিছু করছেন। আমি কালকে নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম। অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে, এ সম্পর্কে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। দলটির উল্লেখিত সেকেন্ড রিপাবলিক ও নতুন সংবিধান প্রসঙ্গে কঠোর সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এই নতুন বন্ধুদের বলতে চাই, সেকেন্ড রিপাবলিক, আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে? গণপরিষদ কেন বললেন আমরা বুঝলাম না। আমরা কি নতুন ভাবে একটা কোন স্বাধীন রাষ্ট্র হয়েছি? রাষ্ট্র তো আমাদের স্বাধীন আছে, আমরা একটি সার্বভৌম স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র। যারা সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে আনছে, হয় তারা বুঝে না অথবা বুঝে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছার বিষয়ে সংশয় জানান সালাউদ্দিন আহমেদ। বলেন, প্রধান উপদেষ্টা কেন এখনো স্পষ্ট কিছু বলছেন না। যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রুটম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়া। অন্তর্বর্তী সরকারকে সালাউদ্দিন আহমেদ বলেন, যদি সৎ উদ্দেশ্য থাকে তাহলে দ্রুত নির্বাচন দেন। যদি আপনারা কাউকে সময় দিতে চান, কাউকে অর্গানাইজ হতে দিতে চান, বা অন্য কোনো উদ্দেশ্য থাকে, সেটা অন্য কথা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে পিরোজপুরের ডিসি অফিসের মাধ্যমে বাস রিকুইজিশন দেওয়ার সমালোচনা করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আরটিআইবি এক বিবৃতিতে বলেছে, এ ঘটনায় সরকারের পাশাপাশি নাগরিক পার্টিরও দায় রয়েছে। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব দাবি করেছেন, জুলাইয়ে হতাহতদের পরিবারের অনুরোধে ডিসি তাদের বাস দিয়ে সহায়তা করেছেন। শনিবার বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গণ অধিকার পরিষদ। এ সময় সংগঠনটির সভাপতি নুরুল হক নূর অভিযোগ করেন, গুটি কয়েক ছাত্রনেতা সরকারকে নিয়ন্ত্রণ করছে। মন্ত্রণালয়ের নানা কাজে অযাচিত হস্তক্ষেপ করা হচ্ছে। নুরুল হক নূরের দাবি, নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারি গাড়িতে ঢাকায় এসেছে ছাত্র জনতা, যা কাম্য নয়। ছাত্র নেতারা সরকারে থাকায় সরকারের নানা কাজে বিলম্ব হচ্ছে অভিযোগ তার। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানেও জেলা প্রশাসকের মাধ্যমে চিঠি দিয়ে ঢাকায় লোকবল সরবরাহে আসতে নোটিশ প্রদান করা, গাড়ি সরবরাহে মালিক সমিতি ও পরিবহন সংশ্লিষ্টদের উপরে চাপ প্রয়োগ করা, যা সম্পূর্ণ অনৈতিক ও অগ্রহণযোগ্য।
এদিকে শনিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, পিরোজপুরের ডিসি অফিসের মাধ্যমে 5টি বাস রিকুইজিশনে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নেই। বলেন, জুলাই হতাহতদের পরিবারের অনুরোধে ডিসি তাদের সহায়তা করেছেন। আমাদের এখানে ইন্টারিম গভর্নমেন্টের এখানে কোনো রোল নাই। যেটা হয়েছে, যেটা আমরা পিরোজপুরের ডিসির সাথে কথা বলেছি, যারা আহত হয়েছিলেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে এবং যারা 2টা নিহতদের পরিবার তারা সবাই এসে তাদের কাছে রিকোয়েস্টটা করেছিলেন। সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে এবং এক ধরনের প্রেশারের প্রেক্ষিতে তারা 5টি বাস রিকুইজিশন করাতে হেল্প করেন। তবে বাস রিকুইজিশনের এই ঘটনায় সরকারের পাশাপাশি জাতীয় নাগরিক পার্টিরও দায় রয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে টিআইবি। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার প্রয়াস ছাত্র নেতাদের। শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের পরিচিতি সভায় এই প্রত্যয় ব্যক্ত করেন তারা। এ সময় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার। অন্য ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পরিচিত হতে সভার আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, যেখানে যোগ দেন ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতারা। ছাত্র নেতাদের অভিযোগ, ক্যাম্পাসে দীর্ঘদিন ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল ছাত্রলীগ। এরপর সেই সুযোগ যেন আর কেউ না পায়। ছাত্র রাজনীতি মানে হচ্ছে অধিকারের পক্ষে কথা বলা, ছাত্রদের পক্ষে লড়াই করা। কিন্তু আমরা যেটা সন্ত্রাস দখলদারিত্ব নির্ভর যে রাজনীতি, সেটা আমরা চাইনি এবং সেটা আমরা চাই না। রাজনৈতিক সহাবস্থানের যে কথা আমরা বলছি, বারবার বলছি, সেই বিষয়টি মূলত আমাদের ক্যাম্পাসগুলোতে একটা চ্যালেঞ্জ হিসেবে কাজ করেছে দীর্ঘ সময় ধরে। রাজনীতির গুণগত পরিবর্তনে নতুন দল গঠন জরুরি বলেও মনে করেন নেতারা। বলেন, সুন্দর দেশের জন্য প্রয়োজন রাজনৈতিক সহাবস্থান। নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন, নতুন সংগঠন গড়ে ওঠা রাজনীতিতে নতুন গুণগত পরিবর্তন আনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদ্বন্দ্বিতামূলক না হয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক হলে আমার মনে হয় যে আমাদের সহাবস্থানটা আরো দীর্ঘদিন থাকবে। তাদের সাথে আমরা ছিলাম, তাদের সাথে বাংলাদেশের পক্ষে মুক্তিকামী মানুষ ছিল, আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা সবাই একসাথে একই উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছিলাম। ভুল করলে যৌক্তিক সমালোচনার মাধ্যমে তা শুধরে দেওয়ার আহ্বান জানান নতুন সংগঠনের নেতারা। সবার কাছে এটা প্রত্যাশা করব, যদি আমরা কোনো ভুল করে থাকি আমাদের অবশ্যই সমালোচনা করবেন। গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, মধ্যপন্থার ঐক্যমত্যের ভিত্তিতে এই সংগঠন পরিচালিত হবে। এই যে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি, তার বিরুদ্ধে আমাদের লড়াই আগ্রহ ছিল। আমরা মনে করছি আগামীতে আমাদের সেই লড়াই চলমান থাকবে। ডাকসু সহ সব ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলোকে একসঙ্গে বসার আহ্বান জানান তিনি। ঐক্যমতের রাজনীতি আমরা বাংলাদেশে চাই। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনা সহ জুলাই অভ্যুত্থানে হত্যার আসামিদের বিরুদ্ধে প্রধান কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন চলতি মাসেই হাতে পাওয়ার আশা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। প্রতিবেদন হাতে পেলে 1 থেকে 1.5 মাসের মাথায় বিচার কাজ শুরু করা সম্ভব বলে জানান তিনি। শনিবার দুপুরে সিলেটের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে এসব কথা জানান চিফ প্রসিকিউটর। বলেন, মামলায় আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। বিচার কাজে কোনো তাড়াহুড়ো নয়, কিন্তু অহেতুক বিলম্ব করে যাতে জনগণের আকাঙ্ক্ষা নষ্ট না হয় সেদিকে নজর থাকবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আইনি পদক্ষেপ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। শেখ হাসিনা সহ প্রধান কয়েকটা মামলার তদন্তের রিপোর্ট এই মাসে অর্থাৎ মার্চ মাসের মধ্যেই আমরা পাবো বলে আশা করছি। এবং যদি আনুষ্ঠানিকভাবে এই তদন্তের রিপোর্ট আমরা পেয়ে যাই, তাহলে আমরা তারপরে 1 মাস বা 1.5 মাসের মধ্যে আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। মিয়ানমার সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে, তবে কোনো ঝুঁকি নেই বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, যে কোনো অপ্রীতিকর ঘটনা রুখে দিতে প্রস্তুতি রয়েছে। আর বিজিবি মহাপরিচালক জানান, ভারত সীমান্তে হত্যার প্রতিবাদ জানিয়েছে ঢাকা। পদক্ষেপ না নিলে কঠোর জবাব দেওয়া হবে। শনিবার কক্সবাজারে এক অনুষ্ঠান শেষে তারা এসব কথা বলেন।
কক্সবাজারের উখিয়ায় বিজিবি ব্যাটালিয়নের পতাকা উত্তোলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে উখিয়া ব্যাটালিয়ন, গার্ড পুলিশ ব্যাটালিয়ন এবং বিজিবি ডগ স্কোয়াড K9 ইউনিটের সমন্বয়ে গঠিত সুসজ্জিত প্যারেড প্রদর্শন করেন তিনি। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, মিয়ানমারে কয়েক বছর ধরে চলা সংঘাতের জেরে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনুপ্রবেশ, পণ্য চোরাচালান, মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসী তৎপরতা রোধে বিজিবিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এখন যে অবস্থায় আছে একেবারে পুরানো নিরাপদ আছে, এখানে কোনো সমস্যা নাই। এই এলাকাটা যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে, জনগণ যেন শান্তিতে থাকতে পারে এবং বর্ডারটা যেন নিরাপদ এবং শান্তিপূর্ণ থাকে, এই চেষ্টা আমরা করে যাব। বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত হত্যা ও আটক বন্ধে দিল্লিকে তাগাদা দিয়ে যাচ্ছে ঢাকা। প্রয়োজন হলে কঠোর হবে বিজিবি। ভারতীয় অনুপ্রবেশ যারা করে, তো তাদের প্রতিও তো আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি, সেটা কতটুকু আর করা যাবে। আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। এই মুহূর্তে দেশের কোনো সীমান্তে নিরাপত্তা ঝুঁকি নেই বলেও জানান তিনি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অপারেশন ডেভিল হান্ট কাজে আসছে না, তাই আইন শৃঙ্খলার উন্নতিতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ চাইছে সুজন। জানানো হয়েছে কঠোর হাতে মব বন্ধের দাবি। এছাড়া মার্কিন সহায়তা প্রশ্নে তারা বলছেন, সুজন কখনোই কোনো বিদেশি সহায়তা নিয়ে কাজ করে না। রাজধানী সহ সারা দেশেই বেড়েছে চুরি, ছিনতাই, ডাকাতি। শুক্রবার রাতেও পাবনায় সড়কে গাছ ফেলে বাসে হয়েছে ডাকাতি। শরীয়তপুরে গণপিটুনিতে নিহত হয়েছে 2 ডাকাত। এ অবস্থায় সুজনের দাবি, অপারেশন ডেভিল হান্টে কোনো কাজ হচ্ছে না, তাই আইন শৃঙ্খলার উন্নতিতে সরকারের কাছে কঠোর পদক্ষেপ চেয়েছেন তারা। মানববন্ধনে দাঁড়িয়ে বলেছেন, রাজনীতিতে দুর্বৃত্তায়ন বন্ধ না হলে এর রাশ টানা যাবে না। অপারেশন ডেভিল হান্ট চলছে, তার মধ্যে অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই। একই সাথে আমরা এই গণঅভ্যুত্থানের পর মানুষের যে আকাঙ্ক্ষা, একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ, রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা, আমরা যে সুযোগ সৃষ্টি হয়েছে গণঅভ্যুত্থানের পর, আমরা এই সুযোগকে নষ্ট করতে চাই না। অন্যদিকে $29 মিলিয়ন মার্কিন সহায়তার প্রশ্নে সংগঠনটির নেতারা জানান, এই অপপ্রচার চালাচ্ছে স্বৈরাচারের দোসররা। সুজন ব্যক্তি উদ্যোগের সংগঠন, কখনো কোনো বিদেশি সহায়তা নেয় না। সুজন নিবন্ধিত সংগঠন নয়, সুজন কোনো বিদেশি সাহায্য নিতে পারে না, এবং আমরা সুজন পরিচালিত হয় ব্যক্তিদের সহায়তা। তো সুজন এটা শুধু ফেক নিউজ নয়, এটা ডিপ ফেক নিউজ, এবং এর মধ্যে কোনো রকম সত্যতা নেই। রাজধানী ছাড়াও একই দাবিতে মানববন্ধন হয়েছে কুমিল্লা, নোয়াখালী সহ দেশের নানা জেলায়। সেখানেও চাওয়া হয় অবিলম্বে মব বন্ধের উদ্যোগ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে দাবি করে রমজানে বিশেষ নিরাপত্তার আশ্বাস দিচ্ছে ডিবি। পুলিশ পরিচয়ে কেউ অপরাধে জড়ালে তা তাৎক্ষণিকভাবে জানানোর আহ্বানও তাদের। বলছে, ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি এখনও ইন্ধন দিচ্ছে নানা অপরাধে। শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব। বাহিনীর সবাইকে আমি এই ইনস্ট্রাকশন দিয়েছি। পদত্যাগের দাবি ওঠার পর এভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকের ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর কিছুটা নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ডিবির জালে তাদের এবার রমজানকে সামনে রেখে বিশেষ পরিকল্পনা সাজাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুরো রমজান জুড়েই নগরবাসী স্বস্তিতে থাকবেন বলেও আশ্বস্ত করছেন এই ডিবি কর্মকর্তা। পবিত্র মাহে রমজানে নগরবাসী যেন নিরাপদে ইবাদত বন্দী করতে পারেন, সেই জন্য ডিবির কার্যক্রম আরও বেগবান করা হয়েছে। আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, নগরবাসী এ সময় অধিকতর নিরাপদ ও স্বস্তির পরিবেশে থাকবেন। সংবাদ সম্মেলনে ডিবির এই অতিরিক্ত কমিশনার আরও জানান, ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি এখনো সক্রিয়। সারা দেশেই নানা অপরাধে ইন্ধন যোগাচ্ছে তারা। আমাদের গোয়েন্দা প্রতিবেদন বলছে, চুরি, ছিনতাই, ডাকাতির সাথে যারা যুক্ত হচ্ছে তাদের বেশিরভাগের বয়স 15 থেকে 30-এর মধ্যে। এদের অনেকেই
কিশোর গ্যাং। ধীরে ধীরে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে জানিয়ে ডিবি পরিচয়ে কেউ কোনো অপরাধে জড়ালে তা তাৎক্ষণিকভাবে জানানোর আহ্বানও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টঙ্গীর মাজার বস্তিতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় মাদক কারবারি, ছিনতাইকারী ও বিভিন্ন অপরাধে যুক্ত ৬০ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র, মাদক ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম। শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রায় ৩ ঘণ্টা ধরে এই অভিযান চালায় সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ ও এপিবিএনের সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানায়, রাজধানীর উত্তরাসহ শিল্পাঞ্চল টঙ্গী অপরাধ প্রবণ এলাকা হয়ে ওঠায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কারবারি, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল মাদক ও দেশীয় অস্ত্র। আজকের এই অভিযানে আনুমানিক ৬০ জনের মতো আমরা মাদক সেবী, মাদক ব্যবসায়ী এবং যারা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত চিহ্নিত আমাদের তালিকাভুক্ত ছিল, আমাদের সেই সমস্ত ব্যক্তিদের আমরা আটক করেছি। আশুলিয়া থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও জুলাই গণহত্যা সহ একাধিক মামলার আসামি বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, সাভার জাতীয় স্মৃতিসৌধ সংলগ্ন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বিল্লাল হোসেন সামান্য বিদ্যুৎ মিস্ত্রি থেকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে শত কোটি টাকার মালিক হয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক বিল্লালকে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বিল্লালকে আজ 7 দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। ফরিদপুরের পদ্মা ও চাঁদপুরের মেঘনার শাখা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। নতুন করে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে ঘর বাড়ি সহ বিভিন্ন স্থাপনা ও ফসলি জমি। এতে নিঃস্ব হয়ে পড়ছে নদী তীরের বাসিন্দারা। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ফরিদপুরের চর ভদ্রাসন এলাকার পদ্মা নদীর ভাঙনে নির্ঘুম রাত কাটাচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা। উপজেলার টিলারচর, ইন্তাজ মোল্লার ডাঙ্গি, সাবুল্লাহ শিকদারের ডাঙ্গি, জাকেরের সুরাসহ অন্তত 7টি গ্রাম রয়েছে পদ্মার ভাঙন ঝুঁকিতে। নদীপাড়ের বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে, যার কারণে ভাঙন কোনোভাবেই থামছে না। ভাঙন রোধে বাঁধ নির্মাণের কোনো বিকল্প নেই বলছেন এলাকাবাসী। পানি এই স্রোতে এই ভাঙ্গে দেয় হয়, আবার এখানে রাত্রে কার্গো বিজা চাই বড় বড় এগুলো পানিতেও ওগুলো ভাঙ্গে। গ্রাম আসলে ওই চক দিকে মানে ওই গ্রাম তো নাই, মানে বাড়িও ঘরও নাই, জমি ক্ষেতগুলো বহুত নষ্ট হয়ে গেছে। তবে ইতোমধ্যে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। প্রকল্প প্রণয়ন করতে হবে, এটা বর্তমান সরকারের একটা নির্দেশনা এবং তাদের নির্দেশনা বাস্তবায়নের আলোকে বর্তমানে আমরা তাদের সাথে বসেছি। তাদের মতামতের আলোকে এই প্রকল্পটা যদি সংযোজন বা সংশোধন করা লাগে সেভাবে করে আমরা এর প্রস্তাবনাটা দেব এবং আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে এটা অনুমোদন হবে। এদিকে মেঘনার শাখা নদী ধনাগোদার ভাঙনে আতঙ্কিত চাঁদপুরের মতলব, উত্তরের হাপানিয়া, খাগুরিয়া ও নবীপুর গ্রামের বাসিন্দারা। স্থানীয়রা জানান, দিনে দিনে তীব্র হচ্ছে ভাঙন। এভাবে ভাঙন অব্যাহত থাকলে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বাঁধও ভেঙে যেতে পারে বলে শঙ্কা স্থানীয়দের। আমাকে যে সম্ভাবনা হয়েছে আমাকে বাড়ি কোন সুন্দর বিধান বা গেল জায়গা নিলে গিয়ে আমাকে শেষ, আমার সামনে তা কোনো থাকার কোনো ইয়া নেই। আমাদের ফসলের জমি প্রায় অর্ধেকের বেশি চলে গেছে, কয়েক বিঘা জমি চলে গেছে। নদী আমাদের খুব বসতবাড়ির সন্নিকটে। সরকারের সংশ্লিষ্ট দপ্তর ভাঙনের কারণ চিহ্নিত ও প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা নদীপাড়ের বাসিন্দাদের। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নদী ভাঙনের সবশেষ অবস্থা নিয়ে আরো জানাতে এই মুহূর্তে ফরিদপুর ও চাঁদপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি ফরিদপুরে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী SM মাসুদুর রহমান। মাসুদ, ভাঙন বন্ধে প্রশাসন তাৎক্ষণিকভাবে কি উদ্যোগ নিচ্ছে?
ফরিদপুরের চরবদ্রেশ্বর উপজেলা এই পদ্মা নদী বেষ্টিত, যার অধিকাংশ অঞ্চলই এই ভাঙন কবলিত, যার মধ্যে ইতিমধ্যে এই ফরিদপুরের সদর চরবদ্রেশ্বরের সবুল্লা শিকদারের ডাঙ্গি এবং ইমতিয়াজ মুন্সির ডাঙ্গি সহ যে বেশ কিছু গ্রাম এখন ঝুঁকিতে রয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে নদী এই পানি কিছুটা কমার কারণে এখন ভাঙন শুরু হয়েছে। আবার এলাকাবাসী জানাচ্ছেন পানি আবার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ভাঙনটা আরও তীব্র হবে, যেখানে প্রায় 7টি গ্রামের এখন ঝুঁকির মধ্যে রয়েছে। এর মধ্যে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং 2টি মাদ্রাসা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা এই পদ্মার ভাঙনের ঝুঁকিতে রয়েছে, যার ফলে সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো এসে স্থানীয় মানুষের সাথে কথা বলেছেন। তারা জানতে চেয়েছেন যে এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ গুরুত্ব সহকারে কোন অংশগুলোকে যে ঝুঁকিপূর্ণ বাঁধ নির্মাণ করা প্রয়োজন সেই লক্ষ্যে তারা কাজ করছে। স্থানীয়দের মতামতের প্রেক্ষিতে তারা ইতিমধ্যে একটি প্রকল্প তারা হাতে নিয়েছে, যেখানে প্রায় 3.25 কিলোমিটার এলাকা বিভিন্ন অংশে তারা ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সেখানে বাঁধ নির্মাণ করবে বলে জানিয়েছেন। পাশাপাশি স্থানীয়দের অভিযোগ যে দীর্ঘদিন ধরে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী যারা বালু উত্তোলনের মাধ্যমে এই অঞ্চলগুলোতে তারা এই বাঁধের ক্ষতি করছে এবং নদীর তীরবর্তী অঞ্চলগুলো ভাঙনের মুখে পড়েছে। এই ক্ষেত্রেও স্থানীয় প্রশাসন বলেছেন যে যারা এই অসাধু কার্যের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এই আগামী বর্ষা মৌসুমের আগেই এই ঝুঁকিপূর্ণ স্থানগুলো যদি মেরামত করা না হয় এবং ব্লক দিয়ে স্থায়ীভাবে বাঁধ দেওয়া না হয়, তাহলে শত শত একর জমি ফসলি জমি সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ও বসত ভিটা ভাঙনের মুখে পড়বে বলেও আমাদেরকে জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি দেখেছি যে এখন পর্যন্ত ভাঙনের যে তীব্রতা, পাশেই যে একটি সড়ক সেটা ঝুঁকিতে আছে। এছাড়া সবুল্লা শিকদারের ডাঙ্গি প্রাথমিক সরকারি বিদ্যালয় সহ বেশ কিছু স্থাপনা খুবই ঝুঁকিপূর্ণ বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেনের সাথে। তিনি জানিয়েছেন যে প্রকল্পটা গ্রহণ করা হচ্ছে, এই প্রকল্প যদি বাস্তবায়ন করা হয় তাহলে ঝুঁকিপূর্ণ যে ভাঙন কবলিত এলাকা সেই এলাকাটা রক্ষা করা সম্ভব এবং যার মাধ্যমে স্থানীয়দের যে জানমাল এবং তাদের সম্পদ সেদের রক্ষা করা সম্ভব হবে বলে জানিয়েছেন। এই ছিল ফরিদপুরের চরবদ্রেশ্বরের ভাঙন কবলিত এলাকা। আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি চাঁদপুরের, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, আমরা তো ফরিদপুরের পরিস্থিতি জানছিলাম, চাঁদপুরে এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন? পানি উন্নয়ন বোর্ড থেকে কিছু জানানো হয়েছে কিনা? চাঁদপুরের মতলবপুর উপজেলার যে ভাঙন কবলিত এলাকা, সেখানে আসলে মেঘনা নদী থেকে গণগদা নদী যে শাখা নদীটি রয়েছে, এই নদীটি হঠাৎ করে গত 15-20 দিন ধরে ভাঙনের কবলে পড়েছে। এই ভাঙন রোধে কিন্তু যে পানি উন্নয়ন বোর্ডের মেঘনা গণগদা প্রকল্পের যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন সেলিম সাহেব, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি সেখানে গিয়ে একটি সমীক্ষা করেছেন। সমীক্ষা করে তিনি পানি উন্নয়ন বোর্ডে তিনি স্থায়ী এবং অস্থায়ী বাঁধের জন্য প্রস্তাবনা পাঠিয়েছেন। এখনো সেই পানি উন্নয়ন বোর্ড থেকে এখনো সেই প্রস্তাবনা পাশ হয়ে আসেননি এবং যদি অস্থায়ীভাবে পাশ হয়ে আসেন তাহলে তিনি তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ফেলে সেই ভাঙন কবলিত এলাকা যে মতলবপুর উপজেলার যে দেশ খাগুড়িয়া পানিয়া এবং নবীপুর যে 3টি গ্রাম রয়েছে, এই 3টি গ্রামের যে ভাঙন কবলিত এলাকা মেরামতের ব্যবস্থা করবেন। এছাড়া যদি স্থায়ী করা হয় তাহলে সেটি দীর্ঘমেয়াদী হবে এবং ব্লক করে করা হবে বলে তিনি জানিয়েছেন। আমরা স্থানীয়ভাবে যে এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এই ভাঙন যদি চলতে থাকে তাহলে আর 200 কিলোমিটার মধ্যে কিন্তু মতলব দনগদা যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধে কিন্তু হুমকির মধ্যে পড়বে। ইতিমধ্যে কিন্তু অনেক ফসলি জমি এবং মানুষের যে নদী কেন্দ্রিক যে মানসিকগুলো রয়েছে তাদের যে কিছু স্থাপনা ভাঙন শুরু হয়েছে এবং বেশিরভাগই ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। তারা চাচ্ছেন তাদের এই ভাঙন রোধ করে নদীর যে ভাঙন রোধ করার পাশাপাশি বেড়িবাঁধকে ঝুঁকি থেকে রক্ষা করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন। এই পানি উন্নয়ন বোর্ড কিন্তু এখানে আমরা জানি যে চাঁদপুরের পানি উন্নয়ন বোর্ডের যে প্রকল্প মেঘনা ধনগদা প্রকল্পের জন্য আলাদা একটি প্রকল্প রয়েছে এবং আলাদা নির্বাহী প্রকৌশলী রয়েছে। তারা কিন্তু তাদের যে সমীক্ষা প্রায় শনাক্ত করেছেন, জরুরি যে ভাঙন অবস্থা সেটি চিহ্নিত করেছেন। কিন্তু এলাকাবাসী দাবি 3 কিলোমিটার জুড়ে তাদের ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে এবং
বসতভিটা হুমকির মুখে রয়েছে। আমরা স্থানীয় বাসিন্দা মিয়া মঞ্জুর আহমেদ স্বপনের সাথে কথা বলেছিলাম, তিনিও বলছেন যে তার এই ভাঙন রোধ করা না গেলে ভেড়ি বাঁধতে হুমকির মুখে পড়বেন। সেখানে আমরাও আশা করছি এই ভাঙন দ্রুত রোধ করা হোক এবং কর্তৃপক্ষ দ্রুত এই বিষয়ের সমস্যার সমাধান করবেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ফরিদপুর এবং চাঁদপুর থেকে নদী ভাঙন পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। যমুনা সেতু থেকে পরিত্যক্ত রেল লাইনটি সরানো হলে সড়কের প্রশস্ততা বাড়বে প্রায় 2 মিটার। রেল লাইনের কারণে সেতু সরু হওয়ায় ধীর গতির পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। চালকদের দাবি, সেতু প্রশস্ত করা হলে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমবে। এই বিষয়ে সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যমুনা সেতু চালুর পর ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের সরাসরি রেল যোগাযোগ শুরু হয়। 2008 সালে সেতুটিতে ফাটল দেখা দিলে কমানো হয় ট্রেনের গতি। গত মাসে যমুনায় রেল সেতু চালুর পর থেকে পরিত্যক্ত হয়ে গেছে সেতুর ওপরের রেল লাইন। সেতুতে চলাচলকারী যানবাহনের চালকরা জানান, রেল লাইন থাকায় কমেছে সেতুর প্রশস্ততা। এতে ধীর গতিতে চালাতে হয় যানবাহন। এছাড়াও কোনো গাড়ি বিকল হলে বা দুর্ঘটনা ঘটলে তৈরি হয় যানজট। তাদের মতে, রেল লাইন সরিয়ে পুরো সেতু প্রশস্ত করে যান চলাচলের উপযুক্ত হলে কমবে সমস্যা। রাস্তাটা বাড়তেই হবে, সেক্ষেত্রে গাড়ি ঘোড়া চলাচল ভালো হবে। ব্রিজ করে আলতা দিয়ে দিচ্ছে, আমাদের যদি ওটুক বাড়িয়ে দেয় তাহলে মনে করেন আমাদের পক্ষে ভালো হয়, তাতে এমনি যাওয়া খুব অসুবিধা। রেল লাইন অপসারণ হলে সেতুর প্রশস্ততা 6.3 মিটার থেকে 8.05 মিটার হবে। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সড়ক পথের লেন সেটা যদি আমরা প্রশস্ত করি, এতে করে যান চলাচলে খুব সহজতর হবে এবং যে দুর্ঘটনাকালীন সময়ে আমাদের যে সমস্ত উদ্ধার কার্যক্রম আরো সহজতর উপায়ে করতে পারবো আমরা। তো এটা আমরা 2023 সালে প্রস্তাব করেছিলাম। এখন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সেতু বিভাগ এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। যমুনা সেতু দিয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের অন্তত 22 জেলায় যানবাহন চলাচল করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সারা বছর সুলভ মূল্যে পণ্য বিক্রয় করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। শনিবার বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসন কার্যালয়ে রমজান উপলক্ষে সাধারণ মানুষের মাঝে সুলভ মূল্যে পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, জেলা থেকে উপজেলা পর্যায়ে সাধারণ মানুষের মাঝে এই পণ্যগুলো পৌঁছে দেওয়া হবে। এছাড়া সারা বছর এই কার্যক্রম চলমান থাকবে। এ সময় 38 টাকা হালি ডিম, 250 টাকা কেজি ব্রয়লার মুরগি, 650 টাকা কেজি দরে গরুর মাংস এবং 80 টাকা লিটার হিসেবে দুধ বিক্রি করা হবে। তিনি আরও বলেন, কৃষি ব্যাংকের মতো মৎস্য ও প্রাণী সম্পদ ব্যাংক তৈরির কার্যক্রম শেষ পর্যায়ে। ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক স্বীকৃতি দিলে দ্রুত মৎস্য ও প্রাণী সম্পদ ব্যাংকের কার্যক্রম শুরু হবে। সব জেলাগুলোতে করছে, অনেক উপজেলাগুলোতেও করছে, যেখানে যেখানে সম্ভব। আমাদের মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা যারা আছেন তারা করছেন। আমাদের চেষ্টা হবে যে এটা সারা বছর চালিয়ে রাখা। সরবরাহটা বেশি এখনই আমাদের মাধ্যমে দিতে পারছে না বলে, কিন্তু এটা যে সম্ভব, এটা বাজারে যারা বিক্রি করেন তাদের কাছে একটা মেসেজ আমরা দিতে চাই। আর এই ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।